আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বেরিফিউস ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতো। গাজা সংঘাতে এবং ইরানের যুদ্ধে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যেখানে ক্রমশ জয়ের স্বপ্ন দেখছেন, অথচ বাস্তবতা হলো ইসরায়েল নিজেই আছে চাপের মুখে। সামরিক সেবায় অস্বীকৃতি ও প্রতিবাদ আন্দোলন জোরদার হওয়ায় ইসরায়েল ক্রমবর্ধমান অভ্যন্তরীণ বিভাজনের সম্মুখীন হচ্ছে। ইসরায়েলি সমাজে বিভক্তি দিন দিন গভীরতর হয়ে উঠেছে। গত কয়েক সপ্তাহে ইসরায়েলি শান্তিপন্থী কর্মী ও যুদ্ধবিরোধী সংগঠনগুলো এই সংঘাতের বিরুদ্ধে তাদের প্রচারাভিযান জোরদার করেছে। এর বিপরীতে যুদ্ধ সমর্থকেরাও যুদ্ধে অব্যাহত অংশগ্রহণ নিশ্চিত করার জন্য চাপ বাড়িয়েছে। এত প্রকট বিভাজন ইসরায়েলি সমাজের অভ্যন্তরে এর আগে কখনোই দেখা যায়নি। বিস্তারিত এবারের প্রতিবেদনে। ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যরা একাধিক খোলা চিঠি প্রকাশ করেছেন, যেখানে তারা গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার পেছনের রাজনৈতিক উদ্দেশ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। তাদের দাবি, গাজাকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়ার জন্য ইসরায়েল যেভাবে হামলা জোরদার করেছে তাতে হামাসের কাছে থাকা ইসরায়েলি জিম্মিদের জীবনের ঝুঁকি বেড়ে যাচ্ছে। ঠিক একই সময় আরেকটি খোলা চিঠি এসেছে ইসরায়েলের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর ভেতর থেকে। এর স্বাক্ষরকারীরা একটি ব্যতিক্রমী কাজ করেছেন। 2023 সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের কোনো পক্ষকেই এমনটা করতে দেখা যায়নি। বিশ্ববিদ্যালয় ও কলেজের তরফ থেকে আসা চিঠিতে ফোকাস করা হয়েছে গাজাবাসীর দুর্ভোগের ওপর। অন্যদিকে প্রতিবাদ আন্দোলন ও সামরিক সেবায় অস্বীকৃতি জানানোর ঘটনা ক্রমাগত বাড়ছে। তাছাড়া শান্তির পক্ষে জনমত বৃদ্ধি পাচ্ছে এবং যুদ্ধ পরিচালনায় সরকারের ব্যর্থতা নিয়েও ক্ষোভ তীব্রতর হচ্ছে। এই পরিস্থিতিতে ইসরায়েলের যুদ্ধ প্রচেষ্টার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ ইসরায়েলের চলমান প্রচেষ্টাগুলোর সফলতা মূলত দেশটির তরুণদের সক্রিয় অংশগ্রহণের উপর নির্ভরশীল। তাই বলে ইসরায়েলি সরকারের যুদ্ধ পরিচালনার বিরুদ্ধে ক্রমবর্ধমান অভ্যন্তরীণ সমালোচনাকে ফিলিস্তিনিদের প্রতি গণসহানুভূতির বহিঃপ্রকাশ হিসেবে দেখা উচিত নয়। ইসরায়েলের মানুষ ততটা মানবিকও নয়। সম্প্রতি প্রকাশিত এক জরিপে দেখা গেছে, ইহুদি ইসরায়েলি উত্তরদাতাদের 82% এখনও চান গাজাকে ফিলিস্তিনি জনগণের কাছ থেকে সম্পূর্ণভাবে খালি করে দেওয়া হোক। এমনকি প্রায় 50% উত্তরদাতা গণহত্যার পক্ষেও মত দিয়েছেন। তারা অধিকৃত শহরগুলোতে ইসরায়েলি বাহিনীর বেসামরিক লোকজনের হত্যাও সমর্থন করেছে। সম্প্রতি ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের নেতৃত্বে কয়েক হাজার ইসরায়েলি অধিকৃত পূর্ব জেরুজালেম ওল্ড সিটিতে মিছিল করে এবং তাণ্ডব চালায়। তারা আরবদের মৃত্যু হোক স্লোগান দিতে দিতে রাস্তায় বেরিয়ে আসে এবং চোখের সামনে যাদেরকেই তারা ফিলিস্তিনি বলে মনে করছে বা যিনি ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিয়েছেন বলে মনে হয়েছে তার উপরই তারা হামলা চালিয়েছে। তথাকথিত জেরুজালেম দিবস উপলক্ষে এই মিছিলের আয়োজন করা হয়, যেখানে বক্তব্য রাখেন ইসরায়েলের চরমপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। তিনি অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে একীভূত করার এবং গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করার পক্ষে দৃঢ়ভাবে অবস্থান নিয়েছেন। অন্যদিকে প্রাক্তন ইসরায়েলি কূটনীতিক অ্যালন পিঙ্কাস মনে করেন, চরম ডানপন্থীদের একটি গোষ্ঠী রয়েছে যারা 1.5 বছরব্যাপী এই যুদ্ধকে সঠিক বলে মনে করে। তাদের বার্তা হলো, আপনি যুদ্ধ চালিয়ে যাবার ক্ষেত্রে বিন্দুমাত্র বিরতি দিয়ে যদি চোখের পলক ফেলেন আপনি হারবেন, যদি আপনি থামেন আপনি হারবেন, যদি আপনি দ্বিধাগ্রস্ত হন আপনি হারবেন। এই বার্তাটি এখন তারা শীর্ষ মহলে পৌঁছে দেবার চেষ্টা করছেন। গাজায় ইসরায়েলি হামলার তীব্রতা বেড়েছে, যেখানে এখনো পর্যন্ত 56,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তেমনই বেড়েছে ইসরায়েলের ভেতরে ভিন্ন মতের কণ্ঠ। এপ্রিল মাসে 1000-এরও বেশি কর্মরত ও অবসরপ্রাপ্ত পাইলট একটি খোলা চিঠিতে প্রতিবাদ জানিয়েছেন। তারা বলছেন, এই যুদ্ধ কোনো নিরাপত্তার উদ্দেশ্যে নয়, বরং নেতানিয়াহুর রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থ রক্ষার জন্য পরিচালিত হচ্ছে। এরপরে আরও একাধিক খোলা চিঠি ও একটি সংগঠিত প্রচারণা শুরু হয়েছে, যেখানে ইসরায়েলি তরুণদের সামরিক সেবায় যোগ না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সম্ভবত দেশের অভ্যন্তরীণ বাতাস কোন দিকে বইছে তা বুঝতে পেরেই ইসরায়েলের বামপন্থী ডেমোক্রেটস পার্টির নেতা ইয়াইর গোলান, যিনি শুরুতে যুদ্ধের পক্ষে ছিলেন এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশে কঠোর অবস্থান নিয়েছিলেন, এই মাসের শুরুতে হঠাৎ যুদ্ধের তীব্র সমালোচনা করে বসেন তিনি বলেন, ইসরায়েল এক বিচ্ছিন্ন রাষ্ট্রে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে, যে রাষ্ট্র শখ করে শিশুদের হত্যা করে এবং যার উদ্দেশ্যই হল জাতিগত নির্মূল অভিযান পরিচালনা করা। গোলানের এই বক্তব্য যদিও কিছু মানুষের মধ্যে সমর্থন পেয়েছে, তবে অন্য অনেকেই তাকে তীব্রভাবে আক্রমণ করেছেন। দক্ষিণ ইসরায়েলের এক সম্মেলনে যুদ্ধবিরোধী আইন প্রণেতা ওফের কাসিফের সঙ্গে বক্তৃতা দেওয়ার সময় ডানপন্থী দর্শকরা গোলানকে দেশদ্রোহী বলে চিৎকার করতে থাকেন এবং শেষ পর্যন্ত তাকে নিরাপত্তা রক্ষীদের সহায়তায় মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়। গোলানের মতোই আরেকজন জোলেন ওফের কাসিফ, যিনি নিজেকে একজন অ্যান্টি জায়নিস্ট হিসেবে অভিহিত করেন, ইসরায়েলের মূলধারার সমাজে বহুদিন ধরেই সমালোচিত হয়ে আসছেন, কারণ তিনি ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বর্বরতার তীব্র বিরোধিতা করেন। তিনি 7 অক্টোবরের পর শুরু হওয়া যুদ্ধ শুরুর প্রথম দিন থেকেই এর বিরোধিতা করছেন এমন একমাত্র ইসরায়েলি আইন প্রণেতা। তিনি মিডিয়ায় সাক্ষাৎকার দিয়ে জানিয়েছেন, আমি নিজের এলাকায় রাস্তায় হাঁটতেও পারি না। 7 অক্টোবরের আগেই 2 বার হামলার শিকার হয়েছে, এরপর পরিস্থিতি আরো খারাপ হয়েছে। তিনি বলেন, কিন্তু এটা শুধু আমার ব্যাপার না। তিনি যোগ করেন, সব শান্তিকর্মীরাই এখন শারীরিক আক্রমণ বা হুমকির ঝুঁকিতে আছেন, বা জিম্মিদের পরিবারের সদস্যরাও এই উগ্রবাদীদের দ্বারা আক্রান্ত হওয়ার আশঙ্কায় আছেন। তিনি আরও বলেন, এটা সম্ভব হয়েছে বেনি গান্টস, ইয়ার লাপিদ ও ইয়াভ গ্যালান্টের মতো নেতাদের কারণে, যারা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরোধী হলেও এই যুদ্ধের সমালোচনা করার সাহস করেননি। নেতানিয়াহু নিজেই এই যুদ্ধকে নিজের স্বার্থে কাজে লাগিয়েছেন। ইসরায়েলি সরকার ও বিরোধী দলের বহু সদস্যই আগে সেনাবাহিনীতে উচ্চ পদে কর্মরত ছিলেন। তারা কেউ সরকারি, কেউ আবার নেতৃত্ব দিয়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নিয়েছেন এবং ফিলিস্তিনি ভূমির অবৈধ দখল বজায় রেখেছেন। ডেমোক্রেটস পার্টির প্রধান ইয়াইর গোলানকেও 2007 সালে ইসরায়েলি সেনাবাহিনী সমালোচনা করেছিল, কারণ তিনি একাধিকবার ফিলিস্তিনি বেসামরিক মানুষকে মানব ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন। তেল আবিব ইউনিভার্সিটির অধ্যাপক ইয়েহুদা শিনহাভ শাহরাবানি এই প্রসঙ্গে বলেন, আমরা যা দেখছি তা মূলত 2 জায়নিস্ট অভিজাত গোষ্ঠীর মধ্যে ক্ষমতার লড়াই, কারা কত বেশি ফ্যাসিস্ট সেই প্রতিযোগিতা। তিনি বলেন, একদিকে রয়েছেন আশকেনাজি ইহুদিরা, অন্যদিকে যারা ইসরায়েলে বসতি গড়ে তুলেছেন এবং দখলদারিত্ব চাপিয়ে দিয়েছেন, সেই সাথে হাজার হাজার মানুষ হত্যা করেছেন। অন্যদিকে রয়েছেন বর্তমান ধর্মীয় জায়নিস্টরা, যেমন স্মোট্রিচ ও বেন গাভির, যাদের এখন আগের ওই আশকেনাজি অভিজাতরা ফ্যাসিস্ট বলে অভিযুক্ত করেছেন। এটাকে শুধুমাত্র বাম ডান বিভাজনে দেখলে চলবে না, বরং বিভাজনের মাত্রা আরও গভীর। উভয় পক্ষই গাজায় চলমান গণহত্যার ব্যাপারে উদাসীন, যদিও ইসরায়েলের অভ্যন্তরে ও বাহিরের পরিমণ্ডলে যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ বেড়েছে, সেই সঙ্গে বেড়েছে ইসরায়েলের হামলার তীব্রতাও। মার্চ মাসে ইসরায়েল একতরফাভাবে যুদ্ধবিরতি ভঙ্গ করার পর থেকে প্রায় 5,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে শত শত শিশু রয়েছে। এর পাশাপাশি 2রা মার্চ থেকে আরোপিত অবরোধ ধ্বংসপ্রাপ্ত গাজা উপত্যকায় চরম মানবিক সংকট সৃষ্টি করেছে। আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা, যার মধ্যে জাতিসংঘ রয়েছে, সতর্ক করে বলেছে, যুদ্ধপূর্ব সময়ের 2 মিলিয়নেরও বেশি জনসংখ্যার যে অবশিষ্টাংশ এখনও জীবিত আছে, তারা এখন অনাহারের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। গাজায় ইসরায়েলের যুদ্ধ যতই তীব্রতর হয়েছে, একই সাথে পশ্চিম তীরেও তার দমন পীড়ন বেড়েছে। একটি কথিত সামরিক অভিযানের ছদ্মবরণে ইসরায়েলি সেনাবাহিনী দখলীকৃত পশ্চিম তীরের বিশাল এলাকা দখল করে তা সমতল করে ফেলেছে। এতে অন্তত 40,000 বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে বলে জানা গেছে, যেখানে ইসরায়েল নিজস্ব সামরিক অবকাঠামো প্রতিষ্ঠা করেছে। সর্বশেষ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ একসাথে ঘোষণা দেন, পশ্চিম তীরে আরও 22টি নতুন ইসরায়েলি বসতি স্থাপন করা হবে।
এই সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ বিরোধিতা করে গৃহীত হয়েছে। স্মোট্রিচের এই ঘোষণায় কেউ তেমন অবাক হয়নি। এই কট্টর ডানপন্থী মন্ত্রী নিজেই ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ বসতি স্থাপনকারী এবং বহু আগেই পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার অভিপ্রায় প্রকাশ করেছিলেন। এমনকি ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের আগেই তিনি সেই লক্ষ্যে প্রস্তুতি শুরু করার নির্দেশ দিয়েছিলেন, এই প্রত্যাশায় যে মার্কিন প্রেসিডেন্ট তার এই পরিকল্পনাকে সমর্থন দেবেন। স্মোট্রিচ আরও বলেছেন, গাজা সম্পূর্ণ ধ্বংস করে এর জনসংখ্যাকে মিশরের সীমান্ত ঘেঁষা একটি ক্ষুদ্র এলাকায় জোরপূর্বক পাঠানো হবে। এই মন্তব্যটি ইসরায়েলি সমাজের মধ্যে ন্যায় বিচারের জন্য যে আত্মত্যাগের মানসিকতা এখনো অনুপস্থিত সেই বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা ও দমনপীড়ন চলমান থাকলেও তাদের পক্ষে দাঁড়ানোর জন্য ইসরায়েলি সমাজের ভেতরে এখনো পর্যন্ত প্রস্তুতি ও সদিচ্ছা তৈরি হয়নি। আজ এখানে শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বেরিফিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।